আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটি ঈদ স্পেশাল একটি ব্লগ হতে যাচ্ছে। ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে ঈদের দিন এবং ঈদের কয়েকদিন পর পর্যন্ত বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয় আমরা যারা গৃহিণীরা আছি, এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও থাকে। আর বিশেষ করে কুরবানির ঈদ হলে তো কোনো কথাই নেই, অন্যরকম একটা ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের কাটাতে হয়। তবে এগুলো শুধু ব্যস্ততাই নয়, এর মধ্যে আমরা প্রকৃত সুখটাকেই খুঁজে পাই। যে যত পরিশ্রমী করি না কেন, দিন শেষে যখন একটু মন থেকে শান্তি খুঁজে পাই, সেই সময়টাই আমাদের জীবনের আসল পরিপূর্ণতা। ভিডিওটি ঈদের একদিন আগে থেকে শুরু করেছি, আর এডিট করে পাবলিশ করতে করতে বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে। আর ঈদের পর এত বেশি শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল যে একটু রেস্ট না নিলে একেবারে কাজে মনোযোগী দিতে পারছিলাম না, যার কারণে বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে তারপর ভিডিও এডিট করতে বসেছি এবং একটু রেস্টও নিয়েছি। এবার শরীরে যখন এনার্জি চলে এসেছে সে পর্যায়ে আবার আমার সেই আগের কাজে ফিরে এসেছি। কথা বলতে বলতে এখানে আস্ত মুরগির রোস্ট তৈরি করে ফেলেছি। দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে বলুন তো। এরকম একটি রোস্ট যখন আপনি রান্না করে আপনার পরিবারের সবার সামনে সার্ভ করে দিবেন, তারা কতটা খুশি হবে এবং আপনার উপর কত বেশি ইমপ্রেস হবে এবং সারপ্রাইজ হয়ে যাবে, জাস্ট আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই ধরনের একটি মজার রেসিপি যদি পরিবারের সবাইকে নিয়ে ট্রাই করতে চান, তাহলে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি রান্না করে দেখবেন। আর এর পুরো ডিটেলস দেওয়া আছে আমার কিচেন চ্যানেলে। আস্ত মুরগির রোস্টের রেসিপি আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করছি এই ভিডিওটি দেখেও ওই ভিডিওটিও দেখে আসবেন, কিভাবে খুবই অল্প সময়ে এবং বিয়ে বাড়ির স্বাদে নরম জুসি এবং মজাদার আস্ত মুরগির রোস্ট রান্না করা যায়। তার সব কিছু টিপস এবং ট্রিক্স বলা আছে আমার কিচেন চ্যানেলে আস্ত মুরগির রোস্ট রেসিপিতে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আগামীকাল ঈদ, আর এর মধ্যে ঘরের যতগুলো কাজ পরিপাটি করে রাখা যায় সব কিছু আগে থেকে করে নিচ্ছি। এর মধ্যে বেশ কিছু বড় ধরনের কাজ হয়ে গিয়েছে, যেমন পর্দা ধোয়া, তারপর ডাইনিং টেবিলের কাভার ধোয়া, বিছানার চাদর পাল্টানো, ঘর বাড়ি পরিষ্কার করা, মাকড়সা ভাঙা, সব কিছুই মোটামুটি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে আমার ক্যাবিনেটের ডিনার সেটগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। সেই সময়ে যা যা বাকি ছিল সেগুলোই আসলে ভিডিও আকারে ধারণ করেছি, আর বাদবাকি সব কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ এতগুলো কাজ যদি ভিডিও আকারে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে আমার ভিডিও 50 মিনিট বা 100 মিনিটে পৌঁছে যাবে। আর সব থেকে বড় কথা হলো এত বড় ভিডিও এডিট করাও যায় না, আর তাছাড়া মোবাইলের স্টোরেজেরও একটি ব্যাপার থাকে। আর এত বড় ভিডিও মানুষ দেখতেও বিরক্ত বোধ করবে। যতটা কম দেখালে ভিডিওর মধ্যে একটা মার্জিত ভাব থাকে, সেভাবেই চেষ্টা করি একটু একটু শেয়ার করার। আমার আজকের সংসার পরিপাটি করার এবং ঈদের প্রস্তুতির ভিডিওগুলো দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদিকে রান্নাঘরে রান্না করছি এবং অন্যদিকে কাপড় গোছানো, তারপর ঘর গোছানো, এগুলো একসাথে মিলেমিশে একাকার করে কাজগুলো করে নিচ্ছি। কারণ একদিনই সময় বাকি আছে, এর মধ্যে যত কাজ বাকি আছে সেগুলো করে ফেলতে হবে। তাছাড়া তো ঈদের দিন আর অন্য কাজ করার সুযোগ নেই, যেহেতু কোরবানির ঈদ। সকালবেলায় গরু কোরবানি হয়ে যাবে আল্লাহর নামে ইনশাল্লাহ। তারপর ঈদের দিনের অন্যরকম একটা ব্যস্ততা আছে, সেই দিকেই ফোকাস করতে হবে। সেই সময় আর ঘরের কাজ গোছানোর কোনো মোড থাকবে না বা সময়ও বের করতে পারবো না, যার কারণে সব কিছু আগে থেকে গুছিয়ে ফেলছি। ইনশাল্লাহ আজকের মধ্যেই সব করে ফেলবো। আগের ধোয়া কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখবো। আর ঈদের দিন এলোমেলো কাপড়গুলো থাকলে নোংরা হয়ে যাবে, যার কারণে আগে থেকে ভাঁজ করে পরিপাটি করে রেখে দিলাম। এবং কাজের ফাঁকে এক মুহূর্তের জন্য গরু দেখতে চলে এসেছি। আইমানের বাবা ফোন করে বলছিল গরু বাসার নিচে আছে, চাইলে এখন দেখে আসতে পারি। তো সেজন্য আমি আইমান চলে গিয়েছি দেখার জন্য। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের গরু কেনা হয়ে গিয়েছে। মাশাল্লাহ, গরুটি অনেক বেশি সুন্দর এবং আমাদের সবার পছন্দ হয়েছে। রাস্তা দিয়ে আনার সময় অনেক মানুষ তাকিয়েছিল, তাদের নাকি খুব ভালো লেগেছে। তো ভালো জিনিস সবার কাছে ভালো লাগবে, তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়েছি। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের কোরবানির গরুটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়। কোরবানির মূল শিক্ষা হলো নিজের অহংকার, হিংসা, লোভ এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারার নামই হলো প্রকৃত কোরবানি। তাছাড়া কোরবানির মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করার মাধ্যমে সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। অনেক পরিবার সারা বছর হয়তো ভালো খাবার খেতে পারে না, কিন্তু কোরবানির ঈদ তাদের মুখেও হাসি ফোটায়। তাই আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি। শুধু বাহ্যিক উৎসব নয়, অন্তরের পরিশুদ্ধি, ত্যাগ এবং মানবতার চর্চার মাধ্যমেই এই ঈদকে অর্থবহ করে তুলি। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন এবং আমাদের পরিবারের সুখ, শান্তি, বরকত দান করুন। আমিন। আমাদের মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব কিন্তু ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানির ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, ধৈর্য, আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহৎ শিক্ষা। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য তার সবচেয়ে প্রিয় জিনিসও কোরবানি করতে প্রস্তুত ছিলেন। সেই মহান ত্যাগের স্মৃতিকেই জীবন্ত রাখতেই মুসলমানরা প্রতি বছর কোরবানি করে থাকেন। আর কোরবানির ঈদ সামনে এলেই ঘরে শুরু হয় নানা ধরনের ব্যস্ততা। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘর গুছিয়ে রাখা, ফ্রিজ পরিষ্কার করা, মশলা প্রস্তুত করা এবং অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ কাজ করে। আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে হয় কি, ঈদের দিন অযথা দৌড়াদৌড়ি করতে হয় না। পরিবারের সবাই মিলে কাজগুলো ভাগাভাগি করে নিলে কাজও সহজ হয়, আবার পারিবারিক বন্ধনও আরো দৃঢ় হয়। তো এর মধ্যে বেশিরভাগ কাজ আমার মোটামুটি করা হয়ে গিয়েছে, শুধু বাকি আছে মশলাগুলো ব্লেন্ডার করা। এখানে যেমন আদা রসুনগুলোই বাকি ছিল এবং পেঁয়াজ কাটা। তো এইগুলো আমি আগে থেকে গুছিয়ে করে না রাখলে আমি একেবারে হিমশিম খেয়ে যাই, মনে হয় যেন কাজ করে কোনো কুল পাই না। যার কারণে ঈদের একদিন বাকি আছে, এই মুহূর্তে একেবারে দৌড়াদৌড়ি করে সবগুলো কাজ করে নিয়েছি। শুধু আদা রসুন ব্লেন্ডার করা এবং পেঁয়াজ কেটে ফ্রিজে রাখা পর্যন্ত এই কাজগুলো একটু বাকি আছে। তো আপনাদের সাথে গল্প করছি আর এই কাজগুলোও করে নিচ্ছি। আমার যেহেতু একটি কিচেন চ্যানেল আছে, সেখানে বিভিন্ন রকমের রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। তো সেক্ষেত্রে দেখা যায় আদা রসুনের পেস্ট একসাথে রাখলে অনেক সময় মশলা মাপার ক্ষেত্রে বা মেজারমেন্টের ক্ষেত্রে অনেক সময় বলতে গিয়ে অসুবিধা হয়, যার কারণে আমি সব সময় চেষ্টা করি আদা রসুনের পেস্ট আলাদা আলাদা রাখার জন্য। তো সেইভাবেই আলাদা আলাদা করে ছিলকাগুলো ফেলে আলাদা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এরপর ব্লেন্ডার করেও আলাদা পাত্রে রেখে দিব।
আর এদিকে যেমন একদিকে কাজ করছি, অন্যদিকে গরমে একেবারে অবস্থা কাহিল হয়ে গিয়েছে। তো এই সময় মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে ভালো লাগতো। হঠাৎ করে মনে হলো একবার আইসক্রিম খাওয়ার জন্য। তো নিচে থেকে আনিয়ে নিয়েছি। কাজের ফাঁকে একটু ব্রেক নিয়ে আইসক্রিম খাচ্ছি এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। প্রচণ্ড গরমে ঠান্ডা জাতীয় খাবার খেলে আসলে আমাদের স্বস্তি পাওয়া যায় না, তবে কেন জানি আমরা বুঝতেই পারি না এই বিষয়টা। মনে হয় গরমে ঠান্ডা জিনিস খেলে আমাদের খুব ভালো লাগে, আসলে এটা খাওয়ার পর গরম আরো বেড়ে যায়। তবুও জানি না কেন যেন ভালো লাগে। অনেক তো জ্ঞান দিয়ে ফেলেছি এবং বকবক করেছি, তবে চলুন এবার একটি কাজের কথা বলি। আপনারা যারা পেঁয়াজ কাটতে গিয়ে এরকম সমস্যায় পড়েন আমার মতো, চোখ দিয়ে অঝরে পানি পড়ে, তো সেই ভাবনা থেকে আমরা পেঁয়াজকে কিন্তু নাম দিয়েছি ইমোশনাল একটি সবজি, যেটাকে কাটতে গেলে আপনার মন যত ভালো থাকুক বা খারাপ থাকুক, চোখ দিয়ে কিন্তু পানি আসবেই আসবে। তো সেই সমস্যার সমাধানের জন্য একটু হলেও স্বস্তি পাবেন যে কাজটি করলে, সেটি হচ্ছে পেঁয়াজ কাটার প্রায় 20 থেকে 30 মিনিট আগে এরকম একটি পাত্রে নিয়ে বেশি করে পানি দিয়ে আপনি যে পরিমাণ পেঁয়াজ কাটবেন সেই পরিমাণ পেঁয়াজ এভাবে ভিজিয়ে রাখলে দেখা যাবে আধা ঘন্টা পর পেঁয়াজগুলো ধরলে অনায়াসে ছিলকাগুলো উঠে আসবে এবং চোখ দিয়ে কিন্তু একটুও পানি পড়বে না। আর এর মানে কি দাঁড়াবে জানেন? আপনি একেবারে পাকা সংসারী মেয়ে হয়ে গিয়েছেন। মজা করলাম, তবে আপনারা একটু হলেও ট্রাই করে দেখতে পারেন। এই টেকনিকটা কিন্তু খুবই ভালো। যাদের চোখ দিয়ে প্রচুর পরিমাণে অঝরে পানি পড়তে থাকে পেঁয়াজ কাটতে গেলে, তাদের জন্য খুবই উপকারী একটি টিপস। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমি পেঁয়াজ কাটতে গেলে বেশিরভাগ সময় এভাবেই কেটে থাকি এবং এই সমস্যা থেকে নিস্তার পাই, এই আর কি। দেখুন কত সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। ভিজিয়ে রাখার ফলে পেঁয়াজের গায়ে যে কালো কালো চিটচিটে একটা ভাব থাকে, সেগুলো কিন্তু ওই কাটার সময়ই পানির সাথে মিশে পরিষ্কার হয়ে যায় এবং দেখুন কত বেশি চকচকে হয়েছে। এরপর আমি আরো কয়েকবার ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে এবার ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, এতে করে ফ্রিজে যখন রেখে দিব, সাধারণত পেঁয়াজ কুচিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে থাকি, অনেক সময় দেখা যায় বরফ জমে যায়, যার কারণে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে দেখা যায় একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যায় না এবং রান্না করার সময় যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই অনায়াসে বের করে নেওয়া যায়। এরপর আপাতত বক্সে ভরে রেখে দিচ্ছি, একটু পর ব্লেন্ডার করে নিব। আর এদিকে কালকের ঈদের দিনের জন্য কিছু গরুর মাংস আগের দিন রাত্রে রান্না করে রাখবো, অর্থাৎ মাংসটাকে শুধু একটু নরম করে রাখবো প্রেসার কুকারে দিয়ে সব রকমের মশলা মাখিয়ে। এখনই বসিয়ে দিব চুলায়। ঈদের দিন সকালে শুধু আলু দিয়ে কয়েকটা বলক তুলে নিব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর সাধারণত গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, ধৈর্য নিয়ে রান্না করতে হয়। তো ঈদের দিন অন্যান্য কাজ যেহেতু থাকে, যার কারণে গরুর মাংসটা যদি আগের দিন রাতে রান্না করে রাখা যায়, তাহলে দেখা যায় অনেকটা কাজ এগিয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে অন্যান্য খাবারও রেডি করে ফেলা যায়, সবাইকে খাবার আগে ভাগে দিয়ে দেওয়া যায়। তো এইভাবেই টেকনিক করে কাজ করি একা হাতে। যারা একা হাতে কাজ করেন আমার মতো, তারা চাইলে এইভাবে এই ধরনের টেকনিক ফলো করতে পারেন, দেখবেন আপনার কাজেও অনেক বরকত চলে আসবে এবং কোনো পেরেশানির দরকার পড়বে না। খুব ইজিলি বুদ্ধি খাটিয়ে যত কঠিন কাজই হোক না কেন, খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন। এদিকে আমি প্রেসার কুকারে মাংসগুলোকে বসিয়ে দিয়ে ধোয়া কাপড়গুলো বের করে এগুলো আবার ছড়িয়ে দিব। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আসলে কোনো সঠিক ঠিকানা নেই, কখন আসবে কখন থেমে যাবে কিছুই বলা যায় না। একসময় দেখা যাচ্ছে প্রচন্ড রোদ, তার মধ্যে আবার কিভাবে যেন বৃষ্টি চলে আসছে, যার কারণে কাপড়গুলো বাইরে রোদে দেওয়া যাবে না, ঘরে রোদে দিয়ে দিব। বেলকনিতে কাপড় দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে বৃষ্টি আসলে আবার খুব তাড়াতাড়ি ভিজেও যায়, যার কারণে এই প্যারা নিতে পারবো না এখন। আগামীকাল ঈদ, এই কাপড়গুলো যদি আজকে রাত্রের মধ্যে না শুকায় তাহলে ঝামেলা হয়ে যাবে, যার কারণে
বুদ্ধি করে ঘরের মধ্যেই জানালার গ্রিলগুলোতে মেলে দিলাম এবং বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছি, সেগুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি যাতে ফ্যানের বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বিদায় নিচ্ছি আজ এখানেই। আর আপনাদের ঈদ কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।